দর্শক স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। বাংলাদেশের পাট শিল্পে বৃহৎ পরিসরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশের ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এই খাতকে কেন্দ্র করে চীনা উদ্যোক্তারা কাঁচা পাট থেকে শুরু করে প্রস্তুত পাট পণ্য পর্যন্ত ক্ষেত্রে বিশেষে যৌথ উদ্যোগে প্রযুক্তি স্থানান্তর ও আধুনিক উৎপাদন সুবিধা করতে চান। এই আগ্রহ বাস্তবায়ন হলে পাট শিল্পের নতুন কর্মসংস্থান, রপ্তানি আয় ও সামগ্রিক অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি আসবে। চীনা বিনিয়োগকারীরা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে 1 মিলিয়ন টন জুট প্রক্রিয়াকরণ, বায়োফার্টিলাইজার, এনার্জি এবং সাশ্রয়ী বিকল্প তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে। এসব নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং আমাদের আলোচনার জন্য আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি পাটের বহুমুখী ব্যবহার, সংকট ও সম্ভাবনা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক এবং বহুমুখী পাট উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। একটা ভালো বিষয় আসলে, মানে একটা বড় বিনিয়োগের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে চীনা ব্যবসায়িক সদস্যদের সাথে। প্রথমেই মুন্না আপনার কাছে আসতে চাই, এই টোটাল বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? যেহেতু এই খাতটা অনেকদিন ধরে একটা স্থমিত অবস্থায় আছে, বিদেশিদের আগ্রহ তৈরি হচ্ছে বাংলাদেশের পাট শিল্পে, সেটাকে আপনার কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত উদ্যোগটাকে এবং আগ্রহটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ যেই কথাটা উচ্চারিত হয়েছে যে আমরা বাংলাদেশের মানুষই পাট মানে হচ্ছে ছালার বস্তা, এরকম একটা পারসেপশন নিয়ে কিন্তু সবাই আছে। কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখছি যে প্রায় 7 থেকে 8টা ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের পাট বা আমাদের সুতা নিয়ে অন্যরা তৈরি করে কনজিউমার মার্কেটে বিক্রি করছে। যেমন এখানে হোম টেক্সটাইলের বিষয়টা আছে, হাউস হোল্ড প্রোডাক্ট আছে, গার্ডেনিং প্রোডাক্ট আছে, ফ্লোর কাভারিং আছে, প্যাকেজিং প্রোডাক্ট আছে, লাইফস্টাইল প্রোডাক্ট আছে এবং শপিং ব্যাগ তো আছেই। তো এইরকম একটা জায়গাতে আমরা এখনও আমাদের টোটাল এক্সপোর্টের 75 থেকে 80% ক্ষেত্র বিশেষে আমরা কাঁচা পাট এবং ইয়ার্নটা রপ্তানি করছি। ট্রেডিশনাল প্রোডাক্ট কিছু করছি এবং কিছু ডাইভার্সিটি প্রোডাক্ট করছি। আমাদের গ্রোথটা সেভাবে বাড়ছে না, এবং এই না বাড়ার কারণটা হচ্ছে আধুনিক প্রযুক্তি, রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে সরকারের যে নীতি সহায়তাগুলো আছে সেখানে একটা গ্যাপ আছে। সব কিছু মিলে স্ব-উদ্যোগে যারা উদ্যোগ নিয়েছে বা নিচ্ছে তারা ওয়ার্ল্ড মার্কেটে বহুমুখী পাট পণ্য উৎপাদন করে নিয়ে যাচ্ছে, কিন্তু যেই গতিতে হওয়া উচিত সেটা হচ্ছে না। তা সেই জায়গাতে এই যে চীনার যে আগ্রহটা, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে আমরা দেখেছি আমাদের কাঁচা পাট, আমাদের ইয়ার্ন থেকে তারা যে সমস্ত প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড মার্কেটে সাপ্লাই করছে সেই সাপ্লাই চেনে কিন্তু তারা যথেষ্ট পরিচিত। ইভেন অনেক কনজিউমার মার্কেট জানেই না বাংলাদেশ থেকে এই ধরনের প্রোডাক্ট তৈরি করা সম্ভব, এবং সেই কারণে কিন্তু আমাদের ব্র্যান্ডিং এ একটা ঘাটতি আছে। এবং সেই ব্যর্থতা তো তাহলে আমাদের একটু আপনার কাছে আসতে চাই, কারণ আমরা তো ছোটবেলা থেকে পাটকে সোনালী আঁশ, আমাদের জাতীয় অর্থকরী ফসল, নানাভাবে আমরা এটাকে নিজেরা পড়ে এসেছি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা সেই মার্কেটিংটা করতে পারিনি, সেই দুর্বলতা আছে। এবং ভাই বলছিল যে গবেষণা সংকটের কথা বলছিল, প্রযুক্তি সংকটের কথা বলছিল, আমরা কেন এই জায়গাতে আগাতে পারিনি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার ধারণা যে অনেক কিছুর মতোই পাট খাতকে নিয়েও আমরা সিরিয়াস হতে পারিনি। আমরা এক এক সময় এক একটা পদক্ষেপ নিয়েছি, এবং অনেকটাই আমি বলবো যে অ্যাডহক ভিত্তিতে আমরা সিদ্ধান্তগুলো নিই এবং সেগুলো সেভাবে ফলপ্রসূ হয় না। দীর্ঘদিন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাট খাত চলে এই সময়ের মধ্যে পাট খাত তার যে সম্ভাবনা এবং যে আমরা মানে ইমোশনালি বলি সোনালী আঁশ, আসলে মুখে বলেছি কিন্তু এই খাতটির প্রতি আমরা যত্নশীল হতে পারিনি। আমি মনে করি এটা অনেক সম্ভাবনা আছে, এবং যদি আমরা জাতীয়ভাবে পলিসি সাপোর্টের মাধ্যমে এবং ব্যক্তি খাতে উদ্যোগকে আরও গতিশীল করে এইটাকে একটা সাংঘাতিক রকম আমি মনে করি যে একটা সম্ভাবনাময় খাত হিসাবে এটা দাঁড়িয়ে যাবে। কিন্তু সংকটটা হলো কেন? আসলে সংকটটা হলো, প্রথম কথা হচ্ছে আমরা এখানে এটাকে বহুমুখী করতে পারিনি। আমরা কনভেনশনাল
ট্র্যাডিশনাল যে প্রোডাক্টগুলোতেই আমরা সীমাবদ্ধ থেকেছি। আমাদের সেক্টরে প্রচণ্ড পুঁজির সংকট আছে। মুন্না বলেছে যে আমাদের প্রযুক্তির সংকট আছে, আমাদের মেশিনগুলো অত্যন্ত পুরনো, আমাদের এখানে খুব ভালোভাবে এই মানব সম্পদ আমরা গড়তে পারিনি। আমরা এটার পেছনে যে উদ্যোগ এবং উদ্যম থাকা দরকার ছিল, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ব্যক্তি খাত একা এই উন্নয়নশীল বিশ্বের একটি দেশে ব্যক্তি খাত কিন্তু ওইভাবে অগ্রসর হতে পারে না। ব্যক্তি খাতের জন্য দরকার হয় নীতি সহায়তা। এই নীতি সহায়তাগুলো আমাদের ঠিক করতে হবে। যে একটু আবার আপনার কাছে আসতে চাই জনাব মুন্না, যে নীতি সহায়তা, এটা তো আসলে আপনাদের মতো লিডাররা যেখানে আপনারা কাজ করছেন সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ারও বিষয় আছে। ইভেন আপনাদেরও একটা টোটাল প্ল্যানিংটা সরকারের সাথে আপনারা আলোচনা করবেন কি করতে চান, এখানে কি আপনাদের কোনো ঘাটতি আছে কিনা? আমি বলবো যে আমাদের জায়গা থেকে সেভাবে ঘাটতি নেই, কারণ একটা ইন্ডাস্ট্রি কিন্তু ঢেলে সাজাতে গেলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হয়। তার জন্য যেটা মুরব্বী বললেন যে একটা নীতি সহায়তা ঘোষণা করা দরকার, যে আমরা কোথায় আছি, আমরা কোথায় যেতে চাই। ইন্ডিয়াতে আমি একটা এক্সাম্পল দিই, 87 হচ্ছে তারা প্যাকেজিং অ্যাক্ট ঘোষণা করে এবং সেটা বাস্তবমুখী প্রক্রিয়াতে তারা টোটাল যে উৎপাদনটা হচ্ছে 45 থেকে 50% তারা নিজেরা ব্যবহার করছে। আমরা দেখেছি 90 দশকে এসে যে তাদেরও ট্র্যাডিশনাল মেথডের জুট মিল ছিল, তারা আধুনিকরণের যাত্রায় সামিল হওয়ার জন্য অর্থাৎ আধুনিক প্রযুক্তি জুট মিল স্থাপনের জন্য তারা কিন্তু বিশেষ গ্র্যান্ট এবং হচ্ছে স্পেশাল ফান্ড দিয়েছে স্বল্প সুদে, যাতে ইন্ডাস্ট্রি হচ্ছে মডার্নাইজ করার ক্ষেত্রে এগিয়ে আসে এবং সেটা করেছে। অর্থাৎ তাদের প্রোডাক্টিভিটি কিন্তু এখন অনেক বেশি। তারা রিসার্চের জায়গাতে তারা হচ্ছে 3টা ইনস্টিটিউটকে বড় বিনিয়োগ করেছে। তারা হিউম্যান রিসোর্সকে আপস্কেল করার জন্য তারা কিন্তু এই আলাদা করে ইনস্টিটিউট এবং ট্রেনিং সেন্টার করেছে। অর্থাৎ একটা সেক্টরকে বুস্ট আপ করার জন্য সাপ্লাই চেইনের যে স্তম্ভগুলো আছে সেটাকে কেন্দ্র করে যেতে একটা সমন্বিত পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু সেই সেক্টরটা ঘুরে দাঁড়ানোর সুযোগটা পায়। এই ক্ষেত্রে আমাদের যে 50 বছরের পুরনো ইন্ডাস্ট্রি, যে ছালার কথা বস্তার কথা শুরুতে বলেছিলাম, এই ইন্ডাস্ট্রি হচ্ছে ছালার বস্তাই বানাতে পারবে। আমরা ওয়ার্ল্ড মার্কেটে দেখেছি 80 দশকে এসে প্লাস্টিক এসেছে, 90 দশকে এসে হচ্ছে কনজিউমার মার্কেটে ন্যাচারাল বেসড প্রোডাক্টের গ্রোথটা বাড়ছে। ইভেন আমরা দেখছি 2000 পরে কিন্তু ওয়ার্ল্ডের প্রায় 100 দেশে কিন্তু হচ্ছে প্রায় এখন পর্যন্ত প্লাস্টিক ব্যাগ ব্যান করেছে। সুতরাং এই জায়গাতে অন্যরা যে সমস্ত ওয়ার্ল্ড মার্কেটে যে কনজিউমার মার্কেটে ন্যাচারাল বেসড যেই লাইফস্টাইলের প্রোডাক্টের কথা আমি শুরুতে বলেছিলাম, এই ধরনের প্রোডাক্ট তারা করছে এবং সেই জায়গাতে তারা সফল হয়েছে। ভারত যেখানে একটা বড় ধরনের প্ল্যানিং করে আগাচ্ছে, পরিকল্পনা করে আগাচ্ছে, আমরা কেন এই ধরনের পরিকল্পনা বৃহৎ পরিসরে করতে পারছি? এটা হচ্ছে একটা নেগেটিভ পারসেপশন। কারণ স্বাধীনতার পর একটা বড় দুইটা সেক্টর ছিল, একটা হচ্ছে সরকারি সেক্টর বিজিএমসির নেতৃত্বে, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর ছিল। সরকারকে আমরা দেখেছি সবসময় বিজিএমসি কেন্দ্রিক হচ্ছে তাদের পলিসিগুলো দিয়েছে বা সাপোর্টগুলো দিয়েছে, অর্থাৎ এই জায়গাতে তাদের হচ্ছে ভূমিকাটা আমরা মূলত দেখেছি। কিন্তু প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরকে কীভাবে ডেভেলপ করতে হবে, তাদেরকে কী ধরনের নীতি সহায়তা দিতে হবে এবং লং টার্ম বেসিস। এবং আমরা দেখেছি যে সরকারি সর্বোচ্চ মহল বিভিন্ন সময় কিন্তু বলেছে যে সানসেট ইন্ডাস্ট্রি, অর্থাৎ একটা অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় হচ্ছে এই ধরনের একটা পারসেপশন পোষণ করে। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য আর্থিক খাত কিন্তু এই সেক্টরে সেভাবে এগিয়ে আসেনি। ইভেন আজকে পর্যন্ত যে কৃষি মন্ত্রণালয়ের হচ্ছে যে তালিকা আছে, কৃষি পণ্যের তালিকা, সেখানে পাটটাকে সংযুক্ত করা হয়নি। কৃষি মন্ত্রণালয় কিন্তু চমৎকার কাজ করছে, অনেক ডেভেলপমেন্ট করেছে অনেক সেক্টর, কিন্তু পাটটা হচ্ছে সেই যেই জায়গায় ছিল সেই জায়গাতে রয়ে গেছে। অর্থাৎ কৃষক আলাদা মন্ত্রণালয় দিয়েছে, কিন্তু এই পাটটা হচ্ছে একটা কৃষি প্রক্রিয়া, আর হচ্ছে ইন্ডাস্ট্রির কাজটা হচ্ছে আমাদের পাট মন্ত্রণালয় করছে, কৃষির জায়গাটাতে কাজ করছে না। সুতরাং এই যে এখানে যে কৃষকদেরকে দেখভাল করা, তাদেরকে ভালো মানের বীজ দেওয়া, তাদের আর্থিক সামর্থ্যের জায়গাতে ঋণ দেওয়া বা অন্যান্য সাপোর্টগুলো যেটা অন্য কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন যেই পণ্যগুলো আছে সেখানে দিচ্ছে, এইখানে ডেভেলপমেন্টটা হয়নি। পাশাপাশি আমি বলবো যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে বিজিএমসি এই আমি বলবো যে প্রায় আমার চোখে কয়েক যুগ ধরে শুধুমাত্র বিজিএমসি কেন্দ্রিক হচ্ছে তাদের দেখভাল করার দায়িত্বটা নিয়েছে। তারা প্রাইভেট সেক্টরকে নার্সারি করার জন্য সেই জায়গাতে কাজ করেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বলে আমি শেষ করছি যে ওয়ার্ল্ড মার্কেটের যে টেস্ট বা ডিমান্ডটা তো চেঞ্জ হচ্ছে, এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের ইন্ডাস্ট্রিকে কীভাবে 5-7 বছরে একটা নীতি সহায়তা ঘোষণা করা যায় যাতে স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত এক্সপোর্ট হচ্ছে 80% হচ্ছে
মেটেরিয়ালস হচ্ছে তারা ইম্পোর্ট করে এক্সপোর্ট করছে। বাংলাদেশে পাট আর লেদার ছাড়া তো আর কিছু নেই, সুতরাং এই জায়গাটাতে নার্সারি করতে হবে। একটু আমরা আলোচনা এক পর্যায়ে আসলো যে আসলে কৃষক পর্যায়ের কথা, যে কৃষক পর্যায়ে ভালো মানের বীজ দেওয়া হচ্ছে না এবং সরকারি কৃষি মন্ত্রণালয় থেকে এইটার কোনো নার্সিং করা হচ্ছে না। আপনি তো একদম মাঠ পর্যায়ে যান, একদম খুব এটার গভীর পর্যন্ত জানেন, কি অবস্থা আসলে মাঠ পর্যায়ে অবস্থাটা কেমন? আমি বলবো যে আমাদের কৃষক কিন্তু খুব প্রাণবন্ত এবং খুব উদ্যমী, পরিশ্রমী। তাদের ক্ষেত্রে আমাদের কোনো অভিযোগ নেই এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা কথা বলবো, এই কৃষকের পাটটা যখন আমার ফ্যাক্টরিতে আসে, কয়েকটি হাত ঘুরে সিন্ডিকেটগুলোর মাধ্যমে আমাকে পাটটা সংগ্রহ করতে হয়। আমরা ক্ষতিগ্রস্ত হই, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। এদেশে পাট আইন আছে 2017, পাট মজুত করা কোনো আইন নেই, কিন্তু মজুত হচ্ছে। আমরা এখন দেখছি মজুতদারির একটা মহামারী চলছে সারা দেশে, সারা বছর একটা অস্থিতিশীল পাটের বাজার। এটা না কৃষকের জন্য ভালো, না আমরা যারা ম্যানুফ্যাকচারার আমাদের জন্য ভালো। আমরা যদি এইভাবে যদি অস্থিতিশীল পাটের বাজারের মধ্যে আমাদের ব্যবসা করতে হয়, তাহলে আমরা ভালো করব। মজুতটা আসলে কোন পর্যায়ে থেকে করছে? মজুতদারিটা হয় এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে, নানা জায়গায় টাকা পয়সা ঢুকে, এবং এটা এমন একটা সিন্ডিকেট সারা দেশব্যাপী গড়ে উঠেছে যারা সিজনের শুরুতেই পাটটাকে হাতে নিয়ে নেয়। দাদন পাটটাকে হাতে নিয়ে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পাটটাকে হোল্ড করে এবং খুব টাইট সাপ্লাইয়ের মাধ্যমে পাটটাকে তারা বাজারে দেয়। এতে 3700 টাকার পাট এখন আজকের বাজার 4300 টাকা, 600 টাকা। এই 600 টাকা বেড়েছে মাত্র 3-4 মাসের মধ্যে। আমরা সরকারের কাছে নিবেদন করে যাচ্ছি মজুতদারি ঠেকান, কিন্তু সরকার সেভাবে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। দেশের বাজারে তারা সাপ্লাই দিচ্ছে না, এটা আবার এক্সপোর্ট করে দিচ্ছে, মানে যারা মজুত করছে দেশের বাজারে। আপনি দেখেন ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট 2010 একটা আইন আছে, সেই আইনটির বাস্তবায়ন নাই। পাট পণ্যের 19টি কৃষি পণ্যের বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারের একটা আইনটা কোথায় আছে দেখেন, আইনটার কোনো বাস্তবায়ন নেই। আমরা দেশেই পাটের ব্যবহারটা ঠিক করতে পারছি না। বিদেশে আমাদের অবস্থা অত ভালো না। কেন ভালো না? যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা, ডাউনটার্ন, ইকোনমিক সাইকেল, এগুলোর মধ্য দিয়ে আমাদের বিদেশের বাজারগুলো আমরা ধরে রাখতে পারছি না। মুন্না যেটা বলল, নীতি সহায়তা, পৃথিবীর কোনো দেশ শুধু ব্যক্তি উদ্যোগে অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছে এরকম দৃষ্টান্ত আপনি পাবেন না। ভারতের কথা আসলো, আমরা সমস্ত দেশগুলোকে দেখি যে তারা তাদের শিল্পের পেছনে, ব্যবসা বাণিজ্যের পেছনে রাষ্ট্র কিভাবে তার সাপোর্ট নিয়ে দাঁড়ায়। জি, তারা যেভাবে দাঁড়ায় আমাদেরও দাঁড়াতে হবে। আপনি বলছেন আইন বাস্তবায়নের কথা, সিন্ডিকেটের কথা, আর একটু আলোচনা করবো, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আলোচনা করছিলাম পাটের বহুমুখী ব্যবহার, সংকটের সম্ভাবনা, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত বিজনেস টাইমসে। আমাদের আজকে আলোচনা করছিলাম পাটের বহুমুখী ব্যবহার, সংকট ও সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক এবং বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জনাব রাশেদুল করিম মুন্না। জনাব রাশেদুল করিম, একটু আপনার কাছে এবার একটু আসতে চাই। আমরা আলোচনা করছিলাম আইন আছে বা আইনের কিছু সংকট আছে, বা সরকারের জায়গা থেকে অনেক কিছুতে গুরুত্ব দেওয়ার অভাবের ব্যাপারটি বিরতির আগে আলোচনা করছিলাম। তো সেই জায়গা থেকে আসলে এটি তো এখন তো আসলে সময় অনেক এগিয়ে যাচ্ছে, বিশেষ করে উন্নত প্রযুক্তি আসছে, আন্তর্জাতিক চাহিদাও, কিন্তু আমরা যেই জায়গায় আছি সেই জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ করা সম্ভব, বিশেষ করে প্রযুক্তি গবেষণা এই জায়গা থেকে? ধন্যবাদ আপনাকে আবারও। আমি যে কথাটা ইতিমধ্যে বলেছি যে আমাদের পাট থেকে ছাড়ার বস্তার কনসেপ্ট থেকে বেরোতে হবে। ইভেন আজকে আমরা দেখেছি
যে ধানের যে বিপ্লব হয়েছে, 30 বছর আগে 1 বিঘা জমিতে যে পরিমাণ ধান হতো এটা এখন 3 গুণ হয়ে গেছে, 30 থেকে 35 মণ হয়ে গেছে। পাটের একই পরিমাণ উৎপাদন হচ্ছে, কৃষকের যে কস্ট অফ প্রোডাকশন সেটা কিন্তু কৃষক পাচ্ছে না। এবং সেই জায়গাতে সরকারি নীতিমালার অভাবের জন্য ইন্ডিয়া যে কাজটা করছে, কৃষকের কস্টটাকে অ্যানালাইসিস করে প্রতি বছর কৃষক যাতে তার থেকে 20 থেকে 25% লাভ করে সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য সরকার মিলগুলোকে সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল, যাতে তারা সংরক্ষণ করতে পারে। এটা হচ্ছে একটা সেট, অর্থাৎ কৃষির জায়গাতে একটা বড় ধরনের বিনিয়োগ করা দরকার। আর আমরা যারা যে সেক্টর নিয়ে কাজ করছি, আমাদের অবজারভেশন হচ্ছে পৃথিবীতে এখন টেকনিক্যাল টেক্সটাইল একটা বড় এরিয়া। আমি গত বছর জার্মানিতে ছিলাম, ইটমা নামে একটা ফেয়ার হয় যেখানে সারা দুনিয়ার নতুন নতুন প্রযুক্তিগুলি আনা হয়। আমরা দেখছি যে বায়ারদের মতটা হচ্ছে এরকম যে বিশেষ করে কোভিডের পর পরিবেশের যে একটা বিপর্যয় আসছে সারা দুনিয়াতে, এটা তারা অনুধাবন করে বেশ কিছু তারা উদ্যোগ নিয়েছে। তারা পরিবেশের ক্ষতিকারক যে পণ্যগুলো আছে সেখানে ট্যাক্স বসিয়েছে, তারা সেই জায়গাতে রিসাইক্লিং যাতে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তার জন্য কিছু নীতি সহায়তা দিয়েছে। এবং আগামী 10 বছরের প্রজেকশনটা হচ্ছে সাস্টেনেবল যে বিজনেস প্ল্যাটফর্ম সেটাকে কীভাবে বুস্ট আপ করা যায়, এই ধরনের ভাবনাতে তারা কিন্তু চলে এসেছে। সুতরাং আমরা ইউএনের রিপোর্টে দেখছি, অন্যান্য রিপোর্টগুলোতে দেখছি যে কনজিউমার মার্কেটে ন্যাচারাল বেস এনি কাইন্ড অফ প্রোডাক্ট অর রিসাইক্লিং প্রোডাক্ট যদি সেটাকে দেওয়া যায়, যারা গ্রাহক অর্থাৎ যারা ক্রেতা তারা বেসিক প্রোডাক্টের চেয়ে 20 থেকে 25% বেশি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা পাট থেকে যদি অনেক ধরনের ফাইবার অর্থাৎ কাঁচা পাট থেকে কিন্তু ওই ইয়ার্ন বানাতে হবে না, ফ্যাব্রিক বানাতে হবে না, সেই ধরনের কিছু প্রোডাক্ট আছে, সেটাতে আমরা কীভাবে ফোকাস করতে পারি। আমি চায়নাতে গিয়েছিলাম বছর 2 আগে, আমরা দেখেছি যে টেকনিক্যাল টেক্সটাইলের আওতায় তারা মাথার যে হেলমেট থেকে শুরু করে গাড়ির যে ইন্টেরিয়র যে পার্টগুলো আছে সেখানে তারা জুট বা এবং ক্যানাপ সহ অন্যান্য ন্যাচারাল ফাইবার ব্যবহার করছে। 2018 একটা পরিসংখ্যানে দেখা গেছে তারা প্রায় ইতিমধ্যে 10টা বড় ব্র্যান্ড বিএমডব্লিউ টেসলা থেকে শুরু করে তারা 1 লক্ষ পাট ন্যাচারাল ফাইবার ব্যবহার করছে। অর্থাৎ এই জায়গাতে এখানে আমরা শুধুমাত্র সাপ্লায়ার থাকছি, কোনটা কাঁচা পাটটাকে কেটে কেটে আমরা পাঠাচ্ছি। সুতরাং বিনিয়োগটা দরকার। এই ধরনের প্রোডাক্টটা বিএমডব্লিউ হচ্ছে বাংলাদেশেও করছে না, চায়নাতে করছে। অর্থাৎ যে তাদের যে সাপ্লাই চেনের যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে তারা ইন্ডিয়া বা চায়নাতে সেই ধরনের প্রজেক্টগুলো করছে। এই ধরনের প্রজেক্টগুলো বাংলাদেশে আসতে পারে কিনা? আমরা দেখেছি যে এই যে ফাইবার থেকে আমি কী ধরনের প্রোডাক্ট করতে পারি, যেটা প্রেস সচিব সাহেব বলেছেন যে আমরা ওই পলিথিনের বিকল্প হিসাবে পাট থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি 90% হচ্ছে কেমিক্যাল, যে কেমিক্যালটা ইম্পোর্ট করতে হচ্ছে, 10% হচ্ছে শুধুমাত্র জুটের সেলুলার থেকে তৈরি করার উদ্যোগটা নেওয়া হয়েছিল, যেটা আসলে কোনোভাবেই সফল হবে না, কারণ এক পিস ব্যাগের দাম হয়ে যাবে 20 থেকে 25 টাকা এবং এটা কোনোভাবে এটা সাস্টেন করবে না। এই জায়গাতে হচ্ছে আমরা মনে করি যে এত হাইটেকে যাওয়া দরকার নাই। আমাদের লাইফস্টাইলের যে হার্ড প্রোডাক্ট আছে, ফার্নিচার ইন্ডাস্ট্রি আছে, আমাদের বিভিন্ন ধরনের বোর্ড আছে, আমাদের টিন আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করে আমরা যদি পাটটাকে ব্যবহার করি, যেটা স্ট্রেংথ বাড়বে, যেটা অনেকটা বোঝার জন্য বলছি, বিল্ডিং করার জন্য আরসিসি ঢালা হয়, রডটা ব্যবহার হয়। সুতরাং সারা দুনিয়াতে অনেক ধরনের প্রোডাক্ট আছে টেকনিক্যাল টেক্সটাইলের আওতায় যেখানে হচ্ছে ফাইবারটা লাগছে। সুতরাং এই ধরনের ভাবনাগুলোর জন্য রিসার্চ এবং টেকনোলজি এবং এই ধরনের এক্সপার্টকে যদি আমরা হায়ার করতে না পারি, তাহলে কিন্তু আমরা যে বড় স্বপ্নের কথা বলছি এই স্বপ্নগুলা বাস্তবিত হবে না। কারণ এখানে সেই ধরনের এই ট্রেনিং ইনস্টিটিউট নেই, সেই ধরনের রিসার্চটা হচ্ছে না, ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে রিলেশনটা নাই। এই জায়গা এই প্ল্যাটফর্মটা বড় করতে হবে। এই জায়গায় আপনাকে থামাই, জনাব তাপস প্রামাণিক, একটু আপনার কাছে আসতে চাই। অনেকবারই আলোচনায় বারবার বহুমুখী ভাবে পাটের ব্যবহার, সেইখানে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কতটুকু প্রস্তুত এবং ইন্ডাস্ট্রিয়াল জায়গা থেকে আসলে আমাদের বিনিয়োগটা কতটুকু আছে, এই সেক্টরটার কি অবস্থা? আসলে আমার ধারণা আমরা একটা মধ্যবর্তী অবস্থানে আছি এখন। আমরা আমাদের সামনে দিকগুলো আমরা বুঝতে পারছি, কোন পথে আমাদের অগ্রসর হতে হবে, কিন্তু যে জিনিসগুলোর এই মুহূর্তে আমাদের এসেনশিয়াল, যে ভিত্তিভূমিটা নিয়ে আমরা এই ইমারত গড়তে পারবো, সেই ভিত্তিভূমির কথা আমাদের ভাবতে হবে। এটার মধ্যে 1 নম্বরে আমি বলবো অর্থায়ন, 2 নম্বর বলবো প্রযুক্তি, 3 নম্বর নীতি সহায়তা এবং একটা সামগ্রিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে কর্মসূচি গ্রহণ করলে একবারে নয়, কয়েকটি ধাপে যদি আমরা পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি, পাট খাত অবশ্যই অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবে।
আপনাদের রেফারেন্সের জন্য বলি 20-21 সালে আমরা কিন্তু আরএমজির পরে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট প্রোডাক্ট হিসেবে পাট পণ্যকে আমরা পেয়েছিলাম। এখনও কিন্তু এটা 800 থেকে 900 মিলিয়ন ডলারের একটি বৈদেশিক মুদ্রা, এই পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারছি খুবই প্রতিকূল অবস্থার মধ্যেও। আমরা যদি প্রতিকূলতা অতিক্রম করতে পারি, আমরা যদি আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, যেটা মুন্না এটার জন্য দিনরাত কাজ করে, ডাইভার্সিফিকেশন করতে পারি, প্রচলিত পণ্যগুলোর বাইরে এসে নতুন পণ্য সংযোজন করতে পারি, কম্পিটিটিভনেস আমরা তৈরি করতে পারি, আমি মনে করি পাট খাতের বহুদূর যাবার সক্ষমতা আছে। এইখানে যেহেতু আমাদের কিছু সংকটও আছে, বারবার গবেষণা, বিনিয়োগ, অনেক ধরনের প্রযুক্তির কথা বলে উঠে আসছে, চায়নার মতো বিনিয়োগ যদি আমরা আনতে পারি বা আসে, সেটা কি আমাদের জন্য ইতিবাচক না? মানে এটা কি আমরা ভালো, মানে তাদের সাথে একটা প্রযুক্তি গবেষণার শেয়ার আমাদের করার সুযোগ আছে কিনা? না, আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমরা বিদেশি বিনিয়োগ অবশ্যই আমাদের প্রয়োজন, আমরা বিদেশি বিনিয়োগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু জাতীয় শিল্প স্বার্থকে উপেক্ষা করে নয়। আজকে আমরা বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল পাট খাতকে আমরা সম্পূর্ণভাবে বিদেশিদের হাতে তুলে দেব না। সেটা তো একটা ব্যালেন্স থাকবে। আমাদের যে শিল্প ভিত্তি, সেই ভিত্তিটিকে আমাদের অনেক কাজ করতে হবে এবং একটি শক্তিশালী শিল্প ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারি। অবশ্যই চায়নাকে আমরা এই শিল্পায়নের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবদানের যে জায়গাগুলো আছে, চায়না অনেক শক্তিশালী একটি রাষ্ট্র এবং সেখান থেকে বিনিয়োগ আসবে, সরকার উৎসাহী, আমরাও উৎসাহী, কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগের পাশাপাশি আমাদের দেশীয় শিল্প ভিত্তিকে আরো শক্তিশালী করেই আমাদের এগোতে হবে। একটু আপনার কাছে আসতে চাই, এই যে দেশীয় স্বার্থ সংরক্ষণের কথা উঠে আসলো, সেটি আপনি কাছে কি মনে হয় যে এই স্বার্থটা আমাদেরকে বিনিয়োগ আনতে হবে, যৌথভাবে কাজ করতে হবে, সেটাও যেমন জরুরি, আবার আমাদের স্বার্থ রক্ষা করতে হবে। তা আমরা সবসময় পাটের ক্ষেত্রে দেখি যে আমাদেরকে অবহেলা করে বাহিরে, বিশেষ করে আমরা ভারতকে, এর আগেও দেখি যে পাটের নানা ধরনের সুযোগ সুবিধা আমরা ভারতকে দিয়েছি। তো এইখানে আসলে করণীয় কি? আমাদের স্বার্থটা আমরা কিভাবে সংশ্লিষ্ট? আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্টের জায়গাতে বা ডাইভার্সিফিকেশনের জায়গাতে আমাদের যে কথাগুলি ইতিমধ্যে এসেছে, যে প্রযুক্তি, রিসার্চ এবং আমাদের হিউম্যান রিসোর্সকে কীভাবে আপগ্রেড করা যায়, আমি মনে করি যে এই ধরনের বিনিয়োগের জায়গাতে চায়নার যে একটা বড় অ্যাডভান্টেজ স্টেজে আছে, তারা রিসার্চ বলেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, টেকনোলজি বলেন এবং মার্কেটিং, তাদের কানেক্টিভিটি, এই জায়গাতে আমরা যদি চিন্তা করি যে এইটা যেহেতু ইন্ডাস্ট্রি একটা বড় ল্যাকিং এবং এটার জন্যই বারবার আমরা হোঁচট খাচ্ছি, ওয়ার্ল্ড মার্কেটের যে অপরচুনিটিগুলো আমরা ক্যাশ করতে পারছি না, এখনও জোটের একটা বড় অংশ হচ্ছে আমরা কাঁচা পাট বা কাঁচামাল হিসেবে রপ্তানিকারক দেশ হিসেবে আছে 80%-এর মতো। সুতরাং এই যে আমাদের যে ল্যাকিং বা দুর্বলতাটা আছে, এটাকে অ্যাড্রেস করে যদি তাদের যেই সক্ষমতা তারা তৈরি করেছে, যে রিসার্চের জায়গাতে শেষ করি রিসার্চ, টেকনোলজি এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই জায়গাতে একটা কোলাবোরেশন দরকার। আমরা এখানে এই ইন্ডাস্ট্রির যে ল্যাকিংটা, আমাদের সেক্টরটাকে যেভাবে আমরা ফোকাস করতে যাচ্ছি, এই ব্যারিয়ারটাকে আমরা উত্তরণের সুযোগ পাই। অর্থাৎ এখানে একটা সার্ভিস সেন্টারের মতো যদি আমরা তাদের প্রযুক্তি, টেকনোলজি এবং হচ্ছে রিসার্চের ফ্যাসিলিটিগুলো যদি আমরা নিতে পারি, আমি মনে করি যে স্থানীয় যারা আছে তারা তাদের যে ব্যারিয়ারটা আছে সেটা উত্তরণের সুযোগ পাবে। পাশাপাশি তারা যদি আমাদের সাথে যৌথভাবে কাজ করে, অর্থাৎ যেই কাজটা আমরা দেখেছি ইন্ডিয়াতে হচ্ছে, যে পাট হচ্ছে কাঁচামাল হিসেবে যাতে আমরা সবসময় থাকি, এইরকম একটা নীতিমালা কিন্তু তারা সবসময় চেষ্টা করেছে এবং তারা অ্যান্টি ডাম্পিং এর অ্যাপ্লিকেশনটা করেছে, সেটা কোনোভাবেই সমাধান হয়নি। তারা নতুন নতুন ব্যারিয়ার তৈরি করছে যাতে স্থলবন্দরভাবে না যে অন্যভাবে যায়, অর্থাৎ কোনোভাবেই আমরা স্বাস্থ্যকর পরিবেশে যেতে পারি, এই জিনিসটা কিন্তু কখনো আসেনি। সুতরাং আমরা মনে করি আমাদের বিদেশি বিনিয়োগ দরকার, পাশাপাশি আমাদের সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য যে ফ্যাসিলিটিগুলো আমাদের এই মুহূর্তে ইমার্জেন্সি লেভেলে আছে, এই সহযোগিতাগুলো কিভাবে বাড়ানো যায়। একটা বড় বিষয় আলোচনা উঠে এসেছে, সেটা হচ্ছে যে
কাঁচা মালই এবং কাঁচা পাট যেন যেন এই জায়গায় আমরা থাকি, এই ধরনের সরকার এবং নানাভাবে একটা ব্যারিয়ার আমাদের মধ্যে আছে। এটা একটা বড় বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন আছে, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আপনাদের জন্য থাকুন দর্শক, আলোচনা করছিলাম পাটের বহুমুখী ব্যবহার, সংকট ও সম্ভাবনা। আমরা একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আমরা আজকে আলোচনা করছিলাম পাটের বহুমুখী ব্যবহার, সংকট, সম্ভাবনা। আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক এবং বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জনাব রাসেল মুন্না। যিনি জনাব তাপস প্রামাণিক, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এক ধরনের ব্যারিয়ার তৈরি করা আছে, যারা যেন আমরা কাঁচা পাট বা কাঁচা মাল ছাড়া আমরা এটাকে বহুমুখী পণ্য করে যেন রপ্তানি করতে পারি, ধরনের নানা ধরনের সংকট তৈরি করা আছে। আমরা অনেক কিছু সংস্কারের কথা শুনি, এই যে এই আইনগুলোর কথা আছে, এন্টি ডাম্পিং অ্যাক্ট, নানা ধরনের, এগুলোর কেন সংস্কারের কথা আপনারা আওয়াজ তুলছেন না? অ্যান্টি ডাম্পিং এর কথা যদি বলেন, এটা খুবই রহস্যজনক। আমরা অ্যান্টি ডাম্পিংটা স্টাডি করে দেখেছি। অ্যান্টি ডাম্পিং ডিউটি যে ইম্পোজিশনটা আমরা দেখেছি, ডব্লিউটিওর নীতি নৈতিকতা এখানে মান্য করা হয়নি, কমপ্লাই করা হয়নি, একতরফা। বাংলাদেশের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করার ভারতীয় উদ্যোগ সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। কিন্তু আমরা সরকারকে মুভ করতে পারিনি, সরকারকে আমরা নামাতে পারিনি যে আমরা ডব্লিউটিওতে অভিযোগ করি, বিষয়টাকে আমরা একটা ন্যায্যতার দিকে নিয়ে যাই। কিন্তু আমরা দেখিনি সরকারের দিক থেকে কোনো কার্যকর ভূমিকা। কোথায় যেন একটা আমলাতান্ত্রিকতার মধ্যে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে এই জিনিসটা হারিয়ে যেত। আজকেও এই দাবি আমরা করছি। অ্যান্টি ডাম্পিং ডিউটি এটাকে আমরা সম্পূর্ণভাবে, যদি প্রয়োজন হয়, আমরা ডব্লিউটিওতে গিয়ে এটার প্রতিকার দাবি করতে পারি। যথেষ্ট গ্রাউন্ড আছে এবং আমরা এই উদ্যোগ নিলে আমরা সফল হব। আপনি বলছিলেন আগে এক ধরনের আমলাতান্ত্রিক ব্যাপার ছিল, সরকারের দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু আমরা তো ভাবছি যে এখন সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, সেই সুযোগটা আমরা কেন নিচ্ছি না? মৌলিক কোনো পরিবর্তন নেই ভাই। এটা আপনি কাগজে কলমে অনেক কিছুই বলতে পারেন। সরকারি দৃষ্টিভঙ্গি, সরকারি কাজকর্মের যে ব্যবস্থা, সেটি আগের মতোই। জি, একটু আপনার কাছে আসতে চাই। আমরা আলোচনায় উঠে এসেছিল আসলে এই যে পাট পণ্য এখন যে আমরা যেভাবে জাগ দিই বা পচাই, সেই জায়গায় আসলে তরুণরা এখন খুব বেশি আগ্রহী হবে না। কিন্তু এইখানে আমরা আবার দেখছি এটা বড় ধরনের সেক্টর, যেখানে আসলে বহুমুখী করলে এটার বিশাল সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু তরুণদের ছাড়া, নতুন ব্যবসায়ী ছাড়া তো আমরা এই মুভমেন্টটা করতে পারবো না। এটা কিভাবে করা যায় এবং এখানে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? একটা পার্ট হচ্ছে এগ্রিকালচারাল প্রসেস। সেক্ষেত্রে আমি মনে করি যে ট্রেডিশনাল মেথডে যেটা পাট জাগ দিতে হচ্ছে বা উৎপাদন হচ্ছে, সেখানে মডার্নাইজ করতে হবে। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে সারা দেশে যে অসংখ্য উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে, দেশীয় পণ্য নিয়ে কাজ করবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি একজন উদ্যোক্তা হিসেবে বলবো যে পাটের একটা বিশাল সুযোগ আছে। সমস্যাটা হচ্ছে আমরা যখন ডাইভার্সিটি প্রোডাক্ট করতে যাচ্ছি, সেখানে আমাদের প্রায় 30%-এর মতো, 30 থেকে 35% আমাদের কেমিক্যাল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতে হচ্ছে। আমার দাবিটা হচ্ছে, বা বেশ কয়েক বছর ধরে বলছি, যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে, কিন্তু এই জায়গাতে ভ্যালিডেশনের জন্য যেই ইম্পোর্ট বেশ কিছু র মেটেরিয়ালসের উপর আমরা নির্ভরশীল, সেই জায়গাতে সরকারের গার্মেন্টস সেক্টরে যেভাবে সুযোগটা দিয়েছে, বন্ডের সুযোগ সহ যে সমস্ত নীতি সহায়তাগুলো ঘোষণা করা দরকার, এইটা আসলে বাস্তবায়নযোগ্য সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন আমরা জরুরি মনে করছি। নাহলে আমি অনেক বছর ধরেই শুনছি, শুধু জুট না, সব সেক্টরেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলা হলেও সরকারি নীতি সহায়তাগুলো কোনোভাবেই
এই সেক্টরগুলোকে বুস্ট আপ করার জন্য কাজ করছে না, এখন পর্যন্ত করছে না। সুতরাং বর্তমান সরকারের কাছে এটা আমার একটা বিশেষ দাবি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো, আমরা দেখেছি যে সমস্ত দেশে জিএসপি ফ্যাসিলিটি আছে আমরা সেই সমস্ত জায়গাতে কাজ করতে পারছি, কিন্তু অন্য দেশগুলোতে ট্যাক্স ব্যারিয়ারের জন্য আমরা কিন্তু অন্য দেশের প্রতিযোগিতা পারছি না। একটা এক্সাম্পল দিচ্ছি, থাইল্যান্ডে জুট ইম্পোর্টের ক্ষেত্রে 47% ট্যাক্স আছে, এখন এটা ইন্ডিয়া বায়োলেটারাল এগ্রিমেন্টের আওতায় এটা 19% নিয়ে গেছে। সুতরাং আমি তো কোনোভাবেই ওখানে এক্সপোর্ট করতে পারছি না বা পারবো না। সুতরাং এই যে সারা ওয়ার্ল্ডে যে আরও মার্কেটগুলো আছে এই জায়গাতে এই বিষয়গুলো ভাবতে হবে। তৃতীয়ত হচ্ছে আমি বলবো যে আমাদের যে এই যে এসএমই সেক্টরে যেটা বিশাল সুযোগ আছে যে তারা ছোট স্কেলে কাজ করছে, সুতরাং এখানে পাট বা পাটের দড়ি বা ফ্যাব্রিক থেকে যে তারা ডাইভার্সাল প্রোডাক্ট তৈরি করবে, এই জায়গাতে আমি মনে করি যে একটা সুযোগ আছে। এই ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে যে ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ড অনুযায়ী এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে যেই চ্যালেঞ্জের কথাগুলি আমি ইতিমধ্যে বলেছি সেটাকে অ্যাড্রেস করে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, এবং সেখানে চাইনিজ বিনিয়োগ যদি এই জায়গাগুলোকে ফ্যাসিলিটি হিসেবে কাজ করতে পারে, সেখানে যদি একটা সেতু বন্ধন তৈরি করা যায়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হবে। এবং আমি মনে করি চতুর্থ হচ্ছে সরকারের সিরিয়াসলি ভাবা দরকার যে যেটা আমরা দাবি জানাচ্ছি, যেটা দাদাও বলছেন যে 5 থেকে 7 বছরের একটা প্রজেকশন দরকার। আমরা দেখছি বছর কেন্দ্রিক নীতিমালা ঘোষণা হচ্ছে, কখনো বিভিন্ন ধরনের সোর্স ট্যাক্স সহ বিভিন্ন ধরনের যন্ত্রণাগুলো কিন্তু দেওয়া হচ্ছে, যেখানে পাটকে যদি কৃষি পণ্য এবং কৃষি প্রক্রিয়া যদি পণ্যের তালিকা অন্তর্ভুক্ত করা হয়, সরকার ইতিমধ্যে বেশ কিছু সুযোগগুলো দিয়েছে, বেশ কিছু নীতিমালা আছে, পাট সেক্টরে সেটা পাবে। এইটাই এক ধরনের বড় ধরনের বৈষম্য কিন্তু আমরা সবসময় দেখছি যে পাট সেক্টরটা নিয়ে কারো কোনো নীতি নির্ধারণের মহলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এবং ইআরডি অর্থ মন্ত্রণালয় এই সেক্টরকে কোনোভাবেই সাহায্য করছে না। এই ব্যারিয়ারগুলো আছে, অথচ এইখানে এই সেক্টরে একটা আলাদা মন্ত্রণালয় আছে। রাশেদুল করিম মুন্না ভাই যেভাবে বিভিন্ন পয়েন্ট ধরে বলেছে, আপনি যদি এরকম পয়েন্ট ধরে আপনার সেক্টরের জায়গা থেকে যে 5টা উদ্যোগ কিভাবে আপনাদের এই খাতকে পরিবর্তন করতে পারে, 5টা উদ্যোগের কথা বলবেন। এই প্রসঙ্গটা আগে একবার আসছে। পাট পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করা হয়েছে 2018 সালে। আমরা সবাই উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু আমরা যখন দেখলাম পাট পণ্য কৃষি পণ্য ঘোষণা হবার পরেও আজকে 7-8 বছর আমরা কিন্তু কৃষি পণ্যের যে সুবিধা সেটা কিন্তু আমরা পাই না। আমরা বারবার এই কথা তুলেছি সরকারি পর্যায়ে। নামমাত্র কৃষি পণ্য ঘোষণা হয়েছে, কিন্তু কৃষি পণ্যের যে একটা অ্যাডভান্টেজ, যে সাপোর্ট, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে করের বোঝা, ট্যাক্স বার্ডেন। আপনি এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আপনি ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স or on all purchases for the factory, আপনি সাবসিডি যেটা দেয়া হয় নামমাত্র এখন, এটার উপরে 10% ট্যাক্স সহ ছোট ছোট অসংখ্য ট্যাক্স এক জায়গায় হয়ে এটা যে করের বোঝা পাট পণ্যকে বহন করতে হয়, সেটা গ্রহণযোগ্য না। আইন বাস্তবায়নের ব্যর্থতা, পাট আইন, বিপণন আইন, বাধ্যতামূলক জুট প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের ব্যর্থতা, নীতি সহায়তার মারাত্মক সংকট, অস্থিতিশীল পাটের বাজার, এগুলোকে অ্যাড্রেস করা দরকার। মুন্ডা যেগুলো বলেছে, ডাইভার্সিফিকেশন, এটার নীতি কৌশল, এটার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রযুক্তি, মার্কেটিং, এসব বিষয়ে ব্যক্তি খাতের ব্যক্তি উদ্যোক্তার একার পক্ষে এত বিরাট একটা কাজের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সরকারকে এগিয়ে আসতে হবে, এবং এটা নীতি সহায়তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। আমি কর বোঝার কথা বললাম। আমি 200 কোটি টাকা ট্যাক্স এক্সেমশনের মাধ্যমে যদি আমি 2000 কোটি টাকার রপ্তানি বাড়াতে পারি, আমাদের এটা নিয়ে সরকারি পর্যায়ে কথা হচ্ছে যে আপনারা এক হাতে দেবেন আর এক হাতে নেবেন। আমার কর বোঝা কমালে আমার কম্পিটিটিভনেসটা বাড়ে, আমি হারানো বাজার আবার রিকভার করতে পারি, বা বর্তমান বাজারগুলোকে আরো সুরক্ষা দিতে পারি। কিন্তু করের বোঝা, ট্যাক্স নেওয়ার এবং ট্যাক্সের বোঝা চাপানোর যে আনন্দ, এই আনন্দ থেকে সরকার বেরিয়ে আসতে চায় না।
আমি মনে করি এটা অযৌক্তিক, বৈষম্যমূলক। এই যে এটা তো একটা বড় বিষয় যে রপ্তানি করব, সেখানে তো আমরা কিভাবে আমাদের এই রপ্তানি আয় বাড়বে আমরা সেই সুযোগ দিব, দেশীয় খাতকে সুযোগ দিব, কিন্তু সেখানেই কর, মানে এটা তো একটা অদ্ভুত বিষয় আমার কাছে মনে হলো। আসলে এনবিআর যারা আছেন তারা এই ট্রেডিশনাল যেই মেথডটা অ্যাপ্লাই করে অন্য জায়গাতে, তারা এই ইন্ডাস্ট্রিগুলোকেও সেই অ্যাপ্লিকেশনটা যাওয়ার কারণে কিন্তু এই ব্যারিয়ারগুলো তৈরি হচ্ছে। যেটা দাদা চমৎকারভাবে বলেছেন যে 200 কোটি টাকা যদি সাপোর্ট দেওয়া যায়, তাহলে আমি যদি 2000 কোটি টাকা নিয়ে যেতে পারি, কেন সেটা দিবে না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের প্রতিযোগিতায় যেহেতু আমরা পিছিয়ে আছি, সুতরাং এই জায়গাতে আমাদের নীতিমালা হচ্ছে ইন্ডাস্ট্রিকে কীভাবে ঢেলে সাজানো যায়, ইন্ডাস্ট্রিকে কীভাবে সহায়ক একটা রোল প্লে করা যায়, যাতে আমাদের জাতীয় অর্থনীতিতে এই সেক্টরটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। যেমন আমরা র মেটেরিয়ালস এক্সপোর্ট করলে প্রতি টন থেকে $700-800 কাঁচা পাট, বা আমরা ইয়ার্ন করলে $1500-1800 থেকে পাচ্ছি আমরা। কিন্তু এই যে ভ্যালুডেড প্রোডাক্টগুলি তৈরি করার যাত্রায় আমরা যদি সামিল হতে পারি, প্রতি টন থেকে আমরা $3000 থেকে $10,000 পর্যন্ত আর্ন করার সুযোগ আছে। সুতরাং এই জায়গাতে ইন্ডাস্ট্রিকে কীভাবে একটা কম্প্রেহেনসিভ সাপোর্ট দেওয়া যায়, সেখানে ট্যাক্সের যে ব্যারিয়ারগুলো আছে, সরকারের ফাইন্যান্সিয়াল জায়গাতে যে ব্যারিয়ারগুলো আছে, আমরা যে সমস্ত প্রযুক্তি বা রিসার্চ বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা মার্কেটিং করার ক্ষেত্রে যে খরচগুলো করবো, সেটা কীভাবে ট্যাক্স বেনিফিটটা দেওয়া যায়, কারণ সরকারের অন্য কোনো টুলস নেই। হ্যাঁ, সুতরাং এইটাকে একটা কম্প্রেহেনসিভ একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে এনে একটা অ্যাকশন প্ল্যান যদি করা যায়, এবং সরকারের যেই জায়গাতে আমাদের সাপোর্টটা দরকার, তাহলে আমরা যেই কথাগুলো আপনি শুরুতে বলেছেন যে সম্ভাবনা, কিন্তু সম্ভাবনাটা কেন এগোতে পারছে না, একটা অভিযোগটা মনে হচ্ছে আমাদের দিকেই বারবার তোলা হচ্ছে। আসলে এখানে সরকারের রোলটা হবে সহায়ক। আমাদের হাতে আর 1 মিনিট আছে। সবশেষ মন্তব্য, যে স্ট্র্যাটেজিক প্ল্যানের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে আপনারা সমন্বিতভাবে, যেহেতু উনি একটা আলাদা সেক্টর, বহুমুখী পাটপণ্য, আপনারা আবার একটা আলাদা সেক্টর, সবাই সমন্বিতভাবে এটার উদ্যোগটা আপনারা নেবেন কিনা এবং গভর্নমেন্ট প্রেশারাইজ করবেন কিনা? একটা ছোট্ট কথা বলি, 29শে জুলাই সরকার একটি কমিটি গঠন করেছে, খুব উচ্চ পর্যায়ের কমিটি। 1 মিনিট আছে আমাদের। 4টে এক্সপোর্ট সেক্টরকে এক জায়গায় করে এদেরকে কি নীতি সহায়তা দেওয়া যায়, এটা নির্ধারণের জন্য একটি সরকারি কমিটি গঠন হয়েছে। 29শে জুলাই, আজকে 2রা ডিসেম্বর, একটা মিটিংও হয়নি। পাট খাতের প্রতি সরকারের যে উদাসীনতা, এর থেকে বড় উদাহরণ আর হয় না। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, আমরা পাট খাত নিয়ে আলোচনা করছিলাম, অনেকগুলো বিষয় আমাদের এই আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে এটিকে কৃষিপণ্য করা হলেও কিন্তু এই জায়গায় আসলে সেই ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে না, এবং সমন্বিতভাবে যে উদ্যোগগুলো নেওয়ার কথা, নীতি প্রণয়ন করার কথা, সেটা এখন পর্যন্ত কোনো বৈঠক বা মিটিং হয়নি। এই আলোচনাটি উঠে এসেছে। আইন বাস্তবায়ন হচ্ছে না, প্যাকেজিং নীতি থাকলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। কোনো ধরনের বিশেষ করে কিছু আইন আছে যে আইনগুলো আসলে এই সেক্টরের জন্য ব্যারিয়ার হিসেবে তৈরি করা হয়েছে, যেন আমরা কাঁচা পণ্য থেকে কোনোভাবেই বহুমাত্রিক পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে ছড়িয়ে না পড়তে পারে। এই ধরনের সরকার এবং বিভিন্ন পক্ষ থেকে এই ধরনের এক ধরনের ব্যারিয়ার আছে, যেটা আসলেই লক্ষ্য করা উচিত যে আমাদের নিজস্ব স্বার্থে এবং বিনিয়োগ আসছে, সেটি অবশ্যই সুখবর, আলোচনায় উঠে এসেছে। সেখানেও দেশীয় স্বার্থটা সবার আগে প্রাধান্য দিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের থাকার জন্য। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন।